আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি সালিহা পারভিন সাথী। আজ থেকে সারা দেশে শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সাভারে এই কার্যক্রমের উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ইসির প্রধান লক্ষ্য নির্ভুল ভোটার তালিকা করা, তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। 6 মাসের মধ্যে শেষ হবে ভোটার তালিকা। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সারা দেশে একযোগে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে এমন নাগরিকদের ভোটার করা হবে। সাভারে হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে অন্যতম শর্ত নির্ভুল ভোটার তালিকা। এই কাজে যেন কোনো ত্রুটি না হয়, ইসি সে লক্ষ্যেই কাজ করবে। 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে। ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ, ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। প্রতিষ্ঠার কাজটা করতে প্রথম ভোটারের সুষ্ঠু ভোটার তালিকা, সঠিক ভোটার তালিকা না করতে পারলে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সব কর্মকর্তাদের শতভাগ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা উঠে গিয়েছে, যে কারণে অনেকেই ভোটার হওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন। যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, সেই দায়িত্ব অর্থাৎ সঠিক নির্বাচন করা, সুন্দর নির্বাচন করা, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে নিয়ম, সেই নিয়ম নিয়ে আমরা কাজ করি। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। একটি সুন্দর ভোটের প্রত্যাশা তাদের। প্রথমবার ভোটার হতে আসলাম, ইনশাআল্লাহ আগামীতে ভোট দিতে পারবো, খুবই ভালো লাগছে। ভবিষ্যতে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। এই ভোটারের মাধ্যমে আমরা পৃথিবীর অনেক প্রত্যেকটা কাজ সম্পূর্ণভাবে করতে পারবো। ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শেষ হলে 5 ফেব্রুয়ারি থেকে ছবি তোলা ও নিবন্ধন হবে। 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। এবার 1.52% নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা কমিশনের। আতিকা রহমান, আরটিভি। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকা ঠিক নয় মন্তব্য করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের প্রাণকেন্দ্র ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার দিনক্ষণ ঠিক করে হয় না, এটি চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল অনির্দিষ্টকালের জন্য থাকবে না, এবং তারা যদি সম্মানের সাথে বিদায় নিতে হয় তাহলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে হয়। শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে শহীদ আসাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এ সময় আসাদের আত্মত্যাগ সৌর শাসন বিরোধী আন্দোলনকে সবসময়ই বেগবান করে বলে মন্তব্য করেন তিনি। যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ, সে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে শিক্ষার পরিবেশকে বিপন্ন করেছিল ফ্যাসিবাদ। পার্শ্ববর্তী দেশ এটা যেন সেই ফ্যাসিবাদের একটা সবচেয়ে বড় সেফ হোমে পরিণত হয়েছে। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। ষড়যন্ত্র রুখতে গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন রিজভী। তাদের যেন আবার পুনরুত্থান না ঘটে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।
পতিত ফ্যাসিবাদী সরকার শুধু দেশবাসীর ওপর নয়, গণমাধ্যমের উপরও তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর কোনো সাংবাদিককে যেন লেখার জন্য চাকরি হারাতে না হয়, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব বলেন তারা। অরণ্য গফুরের রিপোর্ট। প্রতিষ্ঠার 50 বছর উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক সংগ্রাম। রাজধানীর মগবাজারে সংগ্রামের কার্যালয়ে এ অনুষ্ঠানে শুভেচ্ছা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন ও ব্যক্তিরা। সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের কথায় উঠে আসে ফ্যাসিবাদের আমলে সংগ্রাম সহ গণমাধ্যমের উপর নির্যাতনের চিত্র। সেই সঙ্গে নিন্দা জানান তোষামোদী সাংবাদিকতার। ফ্যাসিবাদী সাংবাদিকতার ধারা এখনো আছে জানান জামায়াতের আমির। নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ দুনিয়া থেকেও চলে গেছে, কাউকে আবার বাংলাদেশের সীমানায় নিয়ে ছুলে ফেলা হয়েছে। এরকম সংবাদ জগতের উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফ্যাসিবাদের সাথে আপোষ করেছে। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান আমার দেশ সম্পাদক। কোন সরকারের আমলে যেন কোনো সাংবাদিকের চাকরিচ্যুতি তার লেখার জন্য না হয়, তার মত প্রকাশের জন্য না হয়। যে বর্তমান সরকারের আইন করে দিতে হবে যে কোনো সাংবাদিককে মামলায় গ্রেফতারি পরোয়ানা দেয়া যাবে না বিচার সমাপ্ত হওয়ার আগে পর্যন্ত। সৎ সাংবাদিকতার জন্য লড়াই করলে ভবিষ্যৎ প্রজন্ম মূল্যায়ন করবে বলে এ সময় উল্লেখ করেন অতিথিরা। আমি যদি ইমপ্রুভড হয়ে যাই, আমি যদি বেটার হয়ে যাই, আমি যদি সকলের হয়ে যাই, সেখানেই আমার সফলতা। অরণ্য গফুর, RTV, ঢাকা। বিএনপির সৎ, মেধাবী ও পরিশ্রমী কর্মীদের খুঁজে বের করে দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক বলেন, বিগত সময়ে দেশের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন তিনি। প্রতিটি জেলা উপজেলায় রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ দেওয়া উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রত্যেকটি উপজেলা ও জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে। বিএনপির সৎ, মেধাবী ও পরিশ্রমী কর্মীদের খুঁজে বের করে দলকে পুনর্গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে, দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচির প্রথম দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য পদ নবায়ন করেছেন। শুভ উদ্বোধন হলো। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে নায়েবে আমির ডক্টর তাহের সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি সেক্টরে রিফর্ম হওয়া জরুরি। জামায়াত একটি কল্যাণকর রাষ্ট্র চায়। দল হিসেবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনে সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে বলেও জানান জামায়াতের নায়েবে আমির। প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা সংযোগ করার জন্য, কারণ সিসি ক্যামেরা থাকলে তখন ইলেকশন পরিস্থিতির পুরোটা বোঝা যাবে। আমরা নীতিগতভাবে তো পার্টিসিপেটরি এবং ফেয়ার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। এটা আমাদের মূলনীতির ভিতরেই সেটা আছে। উন্নয়ন ও সন্ত্রাসবাদ দমন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন
পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ, জুলাইয়ের ঘোষণাপত্রের উপর রাজনৈতিক ঐক্যমত্য তৈরিতে সরকারের প্রচেষ্টা এবং সাধারণ নির্বাচনের পরিকল্পনা নিয়ে কথা বলেন। জুলাইয়ের ঘোষণাপত্র সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথম দিকে রাজনৈতিক দলগুলো একটি ঐক্যমত্যে পৌঁছতে পারে। বিদেশে অর্থ পাচার ও দুর্নীতি করে 237 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে আরও জানান, কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নামে 16টি ব্যাংক হিসাবে 42 কোটি 58 লাখ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা একটি মামলা হয়েছে। এজাহারে বলা হয়েছে, মেয়র থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও সরকারি সম্পদ ভোগ দখল করেছেন তাহসিনা বাহার। বাহারের 2 মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহারকেও সম্পদের হিসাব দিতে তলব করেছে দুদক। সদস্য কুমিল্লা 6 সঙ্গতিপূর্ণ 67 কোটি 43 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন, 258 কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। র্যাব, পুলিশ ও আনসারের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নতুন রঙের পোশাক নির্ধারণ করা হয়। পর্যায়ক্রমে বাহিনীগুলোর সদস্যদের নতুন পোশাক দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে সঙ্গে সদস্যদের মন মানসিকতারও পরিবর্তন হতে হবে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। 15 বছরের শাসনামলে ক্ষমতা পাকাপুক্ত করতে দমন পীড়নে পুলিশ, র্যাব বাহিনীকে ব্যবহার করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করায় বাহিনীর প্রতি মানুষের তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। পট পরিবর্তনের পর পুলিশ সংস্কারের পাশাপাশি পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এমন বাস্তবতায় সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় বিভিন্ন পোশাকে 18 জন পুলিশ, র্যাব ও আনসার সদস্য বৈঠকে প্রবেশ করে। যাচাই বাছাই শেষে পুলিশের জন্য বাদামি, র্যাবের জন্য জলপাই আর আনসার সদস্যদের জন্য গোল্ডেন হুইট কালার চূড়ান্ত হয়। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। একসাথে তো সবাইরে পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যে সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। 15 বছরে তাদের যে ধরনের ট্রেনিং ছিল তাদের ট্রেনিং এর ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে। উপদেষ্টা বলেন, শুধু পোশাক নয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানসিকতা ও পরিবর্তনের প্রয়োজন। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলন হবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ধারাবাহিকভাবে পরিবর্তন হলে প্রভাব পড়বে না। না, এটা বড় ধরনের টাকার সংকুলন হবে না, ওই নর্মাল ড্রেস দেশমই হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আন্দোলনের মুখে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত করেছে সরকার। কিছুক্ষণ আগে এই সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে আজকের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল সহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। এর মধ্যে বাতিল না হলে মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এছাড়া পরীক্ষা পদ্ধতি বাতিল সহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবিও জানান তারা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবশেষে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ফলাফল স্থগিত করে যাচাই বাছাই শেষে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। যাচাই বাছাইয়ের জন্য সরকার 3টি কমিটি করেছে। 27, 28 ও 29 জানুয়ারি উত্তীর্ণ এসব শিক্ষার্থী কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসতে বলা হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে আবারও হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময় রাত 11টায় শপথ নেবেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের শপথ আয়োজনে সরাসরি সম্প্রচারিত হবে RTVর ইউটিউব ও ফেসবুক পেজে। এদিকে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনই 200 নির্বাহী আদেশ দেবেন ট্রাম্প। সামদানি প্রত্যয় রিপোর্ট। মামলার আসামি থেকে নির্বাচনে বাজিমাত, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার বিজয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করলেন ট্রাম্প মানেই ভিন্ন কিছু, ট্রাম্প মানেই ম্যাজিক। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের ক্ষণগণনা এখন ঘণ্টার হিসেবে এসে দাঁড়িয়েছে। স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিকভাবে অভিষেক করবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আমেজ ছড়িয়ে পড়েছে দেশটির রাজধানী ওয়াশিংটন জুড়ে। স্থানীয় সময় সোমবার দুপুরে আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও রোববার ওয়াশিংটনে এক বিশাল সমাবেশে হাজির হন তিনি। 1 ঘণ্টার বক্তৃতায় ভক্ত সমর্থকদের আমেরিকাকে আবারও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি। আগামীকাল থেকে আমরা ঐতিহাসিক গতি আর শক্তি দিয়ে কাজ করব। এভাবেই দেশের প্রতিটি সংকট সমাধান করব, আর এটা আমাদের করতেই হবে। এদিকে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই 200 নির্বাহী আদেশ কার্যকর করবেন ট্রাম্প। নির্বাচনী ইশতেহার অনুযায়ী অভিবাসী বিতরণ, পরিবেশ সংক্রান্ত বিধিনিষেধ হ্রাসের মতো বিষয়গুলোকে প্রথম দিনই বিশেষ ক্ষমতা বলে কার্যকর করবেন তিনি। শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই বাতিল করবেন বাইডেন প্রশাসনের বেশ কিছু নীতি। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি চীন, কানাডাকে অর্থনৈতিক হুমকি দেয়া সহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আমেরিকার অবস্থান প্রভাব ফেলবে বিশ্বের লাখো মানুষের জীবনে। তবে বিশ্বব্যাপী মার্কিন আধিপত্য প্রতিষ্ঠায় ট্রাম্পের আকাঙ্ক্ষার বাস্তবায়ন কতটা সম্ভব হবে সে নিয়ে এখনো হিসেবের ছক কষছেন বিশ্লেষকরা। সামদানি প্রত্যয়, RTV। কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন আইনজীবী ইরশাদ হাসান। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন তিনি। রিটে কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদেরকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা করার প্রার্থনা করা হয়। রিটকারী আইনজীবী বলেন, বিগত সময়গুলোতে রাষ্ট্রপতি কর্তৃক অনেক সাজাপ্রাপ্ত খুনিকে ক্ষমা করা হয়েছে, যা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্ষমা করছেন কি, এটার একটা নীতিমালা আমি চেয়েছি যে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে উনি ক্ষমা করবেন। ওনার ক্ষমা করার পাওয়ারটাকে চ্যালেঞ্জ করা হয়নি, চ্যালেঞ্জ করা হয়েছে যে এখানে কোনো নীতিমালা থাকবে না কেন, কি কি ক্রাইটেরিয়ায় উনি এটাকে পিক অ্যান্ড চুজ করছে। এখন যদি আজকে একজনকে ক্ষমা করেন, আরেকজনের মনে হতে পারে যে আমার মধ্যে কি এমন বিষয়টা নাই যে ওকে ক্ষমা করলো আমাকে করলো না। ট্রাইব্যুনালের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনের শুনানি শেষ। বুধবার আদেশের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই-আগস্ট গণহত্যায় যাত্রাবাড়ী থানার এসি তানজিল সহ 3 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ ট্রাইব্যুনালের। এছাড়া হোসেন আলীকে 3 মার্চ ও বাকি 2 জনকে 5 মার্চ হাজিরের নির্দেশ দিয়েছেন। অধরা ইয়াসমিন জানাচ্ছেন বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধের কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো একজন আসামি ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে শুধু নিজেই খালাস চাননি, বিচারিক প্রক্রিয়া অবৈধ বলে আবেদন করেছেন। গুম, হত্যা, অপহরণ সহ একাধিক অভিযোগে কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনে বলা হয়, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের হত্যার বিচার চলতে পারে না। শুধু তাই নয়, আইনের সংশোধন, বিচারকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে বুধবার আদেশ দেবেন বিশেষ ট্রাইব্যুনাল। যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই-আগস্ট। এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। সেই কারণে আমরা এই অ্যাপ্লিকেশনটা এখানে নিয়ে এসেছি এই ট্রাইব্যুনালের কনস্টিটিউশনটাকে চ্যালেঞ্জ করার জন্য সাংবিধানিক আদালত অর্থাৎ হাইকোর্টে যেতে পারতেন, তা না গিয়ে একটা ফৌজদারি আদালতে তারা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে বসেছেন, যেটা আনথিঙ্কেবল বা আনহার্ড অফ। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, বিচার নিয়ে প্রশ্ন ও বিচারকদের বিব্রত করতেই এই আবেদন করা হয়। উদ্দেশ্য গণমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা। আবেদন করেছি আদালতের কাছে যে এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত, তাদের একটা জরিমানা করা উচিত। এটা আমরা কোর্টের কাছে দাবি জানিয়েছি। আদালত শুনেছেন দুই পক্ষকে, ওনাদের অনেক লম্বা হিয়ারিং তারা করেছেন।
আগামী পরশুদিন অর্থাৎ 22 তারিখে এই বিষয়ে আদেশ দেবেন। এদিন জুলাই আগস্ট গণহত্যায় জড়িত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও 2 কনস্টেবল হোসেন আলী ও আকরাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা বাকি 3টি পণ্যবাহী কার্গো জাহাজ টেকনাফ বন্দরে এসে পৌঁছেছে। সকাল 11টায় আরাকান আর্মি ছেড়ে দেওয়া জাহাজ 3টি টেকনাফ বন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন বন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর। তবে এখনও আরাকান আর্মির হেফাজতে আছে আরও একটি জাহাজ। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার মিয়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী 4টি জাহাজ আটক করে তল্লাশি চালায়। তবে বাংলাদেশ কর্তৃপক্ষের তৎপরতায় 2 দিনে 4টির মধ্যে 3টি জাহাজ তারা ছেড়ে দেয়। জাহাজগুলোতে কাঠ, শুটকি, সুপারি, কফি সহ বিভিন্ন মালামাল রয়েছে। জমকালো আয়োজনে বার্ষিক সেলস কনফারেন্স উদযাপন করেছে কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম লিমিটেডের ব্র্যান্ড স্যামবন্ড। 18 ও 19 জানুয়ারি সাভারে ব্র্যাক CDM-এ এই আয়োজনে অংশগ্রহণ করে সারা দেশের সদস্য ও পরিবেশকরা। ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুস্তফা হায়দার কোম্পানির লক্ষ্য অর্জনে সেলস টিম ও পরিবেশকদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রতিষ্ঠানটির মার্কেটিংয়ের প্রধান AKM মাহমুদুল কোম্পানির ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে লক্ষ্য অর্জন করায় সেলস টিম ও পরিবেশকদের পুরস্কৃত করা হয়। এ সময় চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, অ্যাডভাইজার নাসিম আনোয়ার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। কলকাতার আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার শিলাইদহের একটি আদালত এই রায় দেন। এদিন কলকাতা পুলিশের সাবেক নাগরিক স্বেচ্ছাসেবক সঞ্জয় রায়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আদালতে আনা হয়। স্থানীয় সময় সোমবার দুপুরে শিলাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস সাজা ঘোষণা করেন। এর আগে শনিবার 33 বছর বয়সী সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন আদালত। গেল বছরের 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক দায়িত্বরত অবস্থায় ধর্ষণের শিকার ও নৃশংসভাবে খুন হন। দীর্ঘ 15 মাস পর ইসরায়েলি বোমাবর্ষণবিহীন আতঙ্কমুক্ত একটি রাত পার করল ফিলিস্তিনিরা। অনেকেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। 90 জন বন্দির মুক্তিতে উল্লাস করেন ফিলিস্তিনিরা। মুক্তিপ্রাপ্তরা জেলখানায় দুর্বিষহ পরিস্থিতির কথা জানান। রবিবার থেকে গাজায় প্রবেশ করেছে কয়েকশো ত্রাণবাহী ট্রাক। ফারুক হোসেনের রিপোর্ট। অবরুদ্ধ গাজা উপত্যকায় 15 মাসের ইসরায়েলি বোমাবর্ষণের ইতি ঘটার পর বাড়ি ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। পশ্চিমা অস্ত্র ও ইসরায়েলি হামলায় 47,000 ফিলিস্তিনির মৃত্যুর পর আতঙ্কমুক্ত একটি রাত কাটালেন তারা। জাতিসংঘ জানায় রোববার 630টির বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। ফিলিস্তিনের সুপরিচিত রাজনৈতিক নেতা খালিদা জারার সহ 90 জনের মুক্তিতে উল্লাস করেছে ফিলিস্তিনিরা। তবে প্রিয় জনকে হারিয়ে আর বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। আমরা জাহান্নাম থেকে বেরিয়ে এসেছি। প্রহার, দমন, গ্যাস প্রয়োগে জেল ছিল নরক। নৃশংসতার অবসান ঘটানো যুদ্ধবিরতি গাজাবাসীর মাঝে আশা জাগালেও যুদ্ধে পরিবার পরিজনের মৃত্যুতে একই সাথে তারা শোকগ্রস্ত। বাড়ি ফিরে তারা দেখছেন চারদিকে কেবলই ধ্বংসাবশেষ, কিছুই আর অবশিষ্ট নেই। এরই মধ্যেই বাসস্থান পুনর্গঠন শুরু করেছেন তারা। আমরা রাফায় সুলতান পাড়ায় আমাদের বাড়িগুলো দেখতে এসেছি, কিন্তু আমরা কোনো বাড়ি খুঁজে পাইনি, শুধু ধ্বংসস্তূপ পেয়েছি। আমরা আমাদের বাড়িগুলো শনাক্ত করতে পারিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় আশ্রয় কেন্দ্র থেকে তাঁবু নিয়ে এসে ধ্বংসস্তূপের উপর আপাতত থাকার ব্যবস্থা করার চিন্তা করছেন বাস্তুচ্যুতরা। বিশ্লেষকরা বলছেন 1948 সাল থেকে ফিলিস্তিনিরা যে পরিকল্পিত ইসরায়েলি গণহত্যার শিকার হচ্ছেন, কূটনৈতিক ও সামরিক সহায়তা বন্ধের মাধ্যমেই তার প্রকৃত অবসান ঘটানো সম্ভব। ফারুক হোসেন, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।